তবে আমার কাছে এটি নিয়ে সংশয় এবং সন্দেহ আছে। সরকারের বিশেষ করে আপনার কতিপয় উপদেষ্টা তারা আসলে নির্বাচন চায় না। ভাই যথার্থই বলেছেন যে যারা আসলে সরকারের সুবিধাভোগী, যারা সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা পাচ্ছে, ব্যবসা বাণিজ্য বলেন বা বিভিন্ন আপনার তদবির বলেন, বিভিন্ন টেন্ডার বলেন, তো তারা তো স্বাভাবিকভাবে ইলেকশন চাইবে না। তারা মনে করছে যে এই সরকার আমাদের সরকার, এই সরকার যতদিন থাকবে আমরা ততদিন ফায়দা নিতে পারবো। তো মানুষের যে হিউম্যান নেচার, মানুষ কিন্তু সবসময় লোভী হয়। এখন রাষ্ট্রের আইন বা সিস্টেম যদি মানুষকে সংযত করতে পারে, তাহলে মানুষ তার ওই লোভ থেকে নিজেকে দূরে রাখতে পারে। তো এখন রাষ্ট্রের যে অবস্থা দেখেন, এই মুহূর্তে কিন্তু পুলিশ ফাংশন করছে না, এটা আপনাকে মানতে হবে। গ্রামে গঞ্জে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা যাই গণসংযোগ করার জন্য, শুভেচ্ছা বিনিময়ের জন্য বা বিভিন্ন আমাদের সভা সেমিনার থাকে, আমরা গিয়ে দেখি আসলে পুলিশ ওইভাবে ফাংশন করতেছে না। বিশেষ করে আমরা তো দেখছি যে বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, এটা আমরা আমাদের জাতীয় পর্যায় থেকে আমরা দেখতেছি। কিন্তু সমাজে এই দলের থেকেও বড় দল হলো সামাজিক দল, এবং সেই সামাজিক দলের মধ্যে সামাজিক বিরোধ, সামাজিক মতপার্থক্য এবং সেই সামাজিক কন্দল, সেই কন্দল কিন্তু এখনো পর্যন্ত বিরাজমান। আমরা একটি অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমাদের যে সংস্কৃতি, আমাদের যে কালচার, আমাদের যে রাজনৈতিক যে দ্বন্দ্ব, সেটা আমরা কোনোভাবেই পরিবর্তন করতে পারি নাই। রাজনৈতিক সংস্কৃতি যদি আসলে পরিবর্তন না হয়, তাহলে এই গণ অভ্যুত্থানের স্বাদ মানুষ ভোগ করতে পারবে না। সেই ক্ষেত্রে সরকারের অনেক দায়িত্ব ছিল। বিশেষ করে আপনার গণ অভ্যুত্থানের পরে সমাজ থেকে অন্যায়, অপরাধ, দুর্নীতি এগুলো পুরোপুরি বন্ধ করতে পারবে না, কিন্তু কমানো। কিন্তু আপনি দেখেন যে এখনো পর্যন্ত আমরা দেখছি যে সচিবালয়ে দুর্নীতি চলছে, আমলাদেরকে বিভিন্নভাবে সুবিধা নেওয়ার মাধ্যমে তাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে। এমনকি যারা 14 সালের নির্বাচনে, 18 সালের নির্বাচনে, 24 সালের নির্বাচনে যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা কিন্তু এখনো পর্যন্ত শাস্তির মুখোমুখি হয়নি। আমি সর্বশেষ যেটি বলে শেষ করি, দেখেন নুরুল হুদা, যিনি 18 সালের নিশিরাতের নির্বাচনের কুশীলব, তিনি কিন্তু গ্রেপ্তার হওয়ার পরে যে স্বীকারোক্তি আদালতে দিয়েছেন, সেখানে বলছেন যে আগেই এনএসআই, ডিজিএফআই তারা নির্বাচনের সমস্ত মেকানিজম তারা তৈরি করে ফেলেছিল, আমার কিছুই করার ছিল না। এটা সত্য, এই কথাটা আসলেই সত্য। তবে এইটা সত্য না যে তার কিছুই করার ছিল না, তার করার ছিল। তিনি বলতে পারতেন জাতির সামনে যে এই ধরনের ঘটনা ঘটছে, সেটাই। যাই হোক, তবে আগের কথাটা সত্য। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, হলে থেকেছি, আমরা দেখেছি যে হলের ওই সকল শিক্ষার্থীরাই এনএসআইতে নিয়োগ পায় যারা ছাত্রলীগের রাজনীতি করে, যাদের বাবা আওয়ামী লীগের নেতা। অর্থাৎ আমার যে অবজারভেশন সেটি হলো যে এনএসআই বিশেষ করে এই গোয়েন্দা সংস্থায় মোটামুটি 90% আওয়ামী এবং ছাত্রলীগের, কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত শাস্তির মুখোমুখি করা হয়নি। ডিজিএফআই দেখেন, যারা আয়নাঘর তৈরি করলো, যারা গুম করেছে, খুন করেছে, অবৈধ নির্বাচনের সাথে জড়িত, তাদের কতজনকে চিহ্নিত করা গেছে। আপনি আয়নাঘর আবিষ্কার করেছেন, মাননীয় প্রধান উপদেষ্টা সেই আয়নাঘর তিনি দেখতেও গেছেন, কিন্তু এর সাথে যারা জড়িত, যারা এর পাহারাদার, যারা গুম করেছে, এদের কাউকে এখনো পর্যন্ত চিহ্নিত করেছে বলে আমার কাছে মনে হচ্ছে না। দেখেন অসংখ্য মানুষ, কয়েক হাজার মানুষ, সংখ্যাটা কত হবে আমি এখনো পর্যন্ত একজ্যাক্ট বলতে পারতেছি না, বাট অসংখ্য মানুষ গুম খুনের শিকার হয়েছে। তো এদের প্রত্যেকের বিপরীতে অবশ্যই প্রতিটা ঘটনার সাথে 10, 15, 20 জন জড়িত। যদি একজন করেও ধরেন, অসংখ্য ডিজিএফআই, এনএসআই কর্মকর্তাদের ধরা দরকার ছিল, কিন্তু সরকার সেই কাজটি করতে পারেনি। যে সরকার এখনো পর্যন্ত 11 মাসে শেখ পরিবারের একজনকেও আইনের আওতায় আনতে পারেনি, আমি সবার কথা বলতেছি না, কিন্তু যারা অপরাধী, সেই সরকার আসলে বিচার করবে সেটি নিয়ে আমার সন্দেহ, সংশয় আছে। দেখেন এই সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে এবং তাদের কর্মকর্তারা বলছে যে আমরা রায়টা দিয়ে দিব, 3 মাসের মধ্যে আমরা শেখ হাসিনার বিচার কার্যক্রম শেষ করব। একটি তো আদালত অবমাননার মামলায় 6 মাসের কারাদণ্ড হয়েছে। আমি সেটাই বলতেছি, শুধুমাত্র রায় দিয়ে কি আসলে বিচার করা যায়? যারা পালিয়ে গেছে, যারা গণহত্যার সাথে জড়িত, মোটামুটি আপনার আমরা যতটুকু অনুমান করতে পারতেছি যে প্রায় 2000 শহীদ, সংখ্যাটা বাদ দিলাম 1500। কিন্তু আমার কথা হলো, যারা এই হত্যার সাথে জড়িত, আপনি হাসিনার বিরুদ্ধে শুধুমাত্র রায় ঘোষণা করে যদি মনে করেন হাসিনাকে শাস্তি দেওয়া গেছে, এটি নয়। সুতরাং
যত ধরনের তৎপরতা রয়েছে আপনি কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অবশ্যই হাসিনা সহ যারা অপরাধী এদেরকে ফিরিয়ে আনুন, অথবা আপনি আরেকটি কাজ করতে পারেন, সেটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা, মানে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করা। সেই কাজটি কিন্তু সরকার করতেছে না। এবং সরকার কি তাহলে মনে করছে যে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনলে ফাঁসি দিতে হবে এবং সেই কাজটা আমাদের জন্য খুব কঠিন, এই ভয়ের জায়গা থেকে মূলত তাদেরকে ফিরিয়ে আনতেছে কিনা, শুধুমাত্র রায় দিয়ে জনগণকে সন্তুষ্টি করে জনগণের চোখে ধোলা দিতে চাই কিনা, সেটি নিয়ে আমার সন্দেহ সংশয় রয়েছে। যেমন আপনি শেষের দিকে বলছেন যে নির্বাচন ছাড়া উপায় নেই, আর নির্বাচন হবে কিনা বা আপনারা যে স্বপ্ন বা আশা দেখছেন ফেব্রুয়ারি মাসে বা আপনাদের মধ্যে যেই আন্ডারস্ট্যান্ডিং, রাশেদ খান তার কথার মধ্যে নানা যুক্তি তথ্যপাত্র দিয়ে বোঝাবার চেষ্টা করেছেন যে সংশয়ের যথেষ্ট কারণ আছে এবং ঐকমত্যের একটা চেষ্টা, সেটাও আসলে প্রথম কথা এভাবে সব কিছুতে ঐকমত্য ফিজিবল কিনা, এটা হয় কিনা, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন আদর্শ আছে, ওটা থেকে কিছু বিষয়টা হতে পারে, সেটাও কতখানি হবে। কিন্তু মূল প্রশ্ন যেটা, যে আপনি যখন বলছেন যে নির্বাচন ছাড়া উপায় নেই, আপনারা তো একটা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দাবি তুলে একটা মোমেন্টাম তৈরি করেছিলেন, তো আপনারা কি আসলে লন্ডন বৈঠকের মধ্য দিয়ে খানিকটা ট্র্যাপড হলেন কিনা, বা আপনাদের সেই মোমেন্টামটা ডিফিউজ করে সরকার দিতে পারলো কিনা খুব স্মার্টলি, এই প্রশ্নটা অনেকে তুলছে। দেখেন, রাজনীতি তো শেষ বলতে কথা নাই, আর আমরা 18 বছরের ট্র্যাপের মধ্যেই ছিলাম। আমাদের তো আন্দোলন করেই এই পর্যন্ত এসেছি। লন্ডনের যে বৈঠকটা হয়েছে এটা জাতির জন্য আমি মনে একটা ভালো সূচক। মিনিমাম হলো একটা আশ্বাস পাওয়া গেছে, ইউনূস সাহেব তার জায়গা থেকে সরে এসেছে। আমাদের দলের নেতা জনাব তারেক রহমান সাহেব সেই দলের দেশের সার্বিক সাইড চিন্তা করে ফেব্রুয়ারি মাসের কথা একমত হয়েছে। আপনারা দেখেন, এপ্রিলের কথা প্রফেসর ইউনূস সাহেব বলেছেন, এপ্রিলে বাংলাদেশের ওয়েদারে কালবৈশাখ থাকে, রোজা তার আগে 15 দিন আগে রোজা শেষ, ঈদ শেষ হবে, রোজার মধ্যে কোনো ক্যাম্পিং হয় না, ক্যাম্পিং করতে মিনিমাম 60 দিন লাগে। একটা নির্বাচনে ওয়েদার খারাপ থাকে, স্কুলে ছেলে মেয়েদের পরীক্ষা থাকে, আর নির্বাচন জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর, এটাও ওয়েদার ভালো থাকে, স্কুল কলেজ বন্ধ থাকে। একটা নির্বাচনে বাংলাদেশের 10% লোক হলো, আপনি মনে করেন যারা কোনো দল করে না তারা ভোট দিতে পারে সুন্দর পরিবেশ পেলে। তো এই সব চিন্তা করে তারেক রহমান সাহেব বলেছে ডিসেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন হলে দেশের সকলের জন্য ভোট দিতে উৎসব প্রমুখে যেতে পারবে। ইউনূস সাহেব যদি যুক্তি দিতে পারতো যে এপ্রিলে নির্বাচন হলে 3 মাস পর এই লাভগুলো হবে, সে একটি যুক্তি দাঁড় করাইছে। তাদের মুখে শুনবেন শুধু সংস্কার সংস্কার সংস্কার, তারা এই পর্যন্ত দৃশ্যমান একটি সংস্কার করেছে? সংস্কার যদি করতে হয় তাহলে 1 মাসে সংস্কার করতে পারতো। বিগত 3টি তত্ত্বাবধায়ক সরকার 90 দিনে সুন্দর ইলেকশন দিয়েছে না বাংলাদেশের জনগণকে? আপনার মনে আছে বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকার যেদিনে ক্ষমতা নিয়েছে পরের দিনে সচিবালয় থেকে 20 থেকে 25 জন সচিবকে চেঞ্জ করেছে, ডিসি চেঞ্জ করেছে, ওসি চেঞ্জ করেছে। ওনারা ক্ষমতায় নিয়ে যারা এই সচিবালয় বসে এই বাংলার মানুষকে নিয়ে সিনিবেনি খেললো, শেখ হাসিনাকে দিয়ে এই লোকগুলাকে চাকরিচ্যুত করা উচিত ছিল। মিনিমাম 15 জনকে কাঠ গড়া উচিত এই সচিবদেরকে, তাদেরকে বসিয়ে 9টা মাস পার করে দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে ওনারা খালি সংস্কার 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 তো কিছু, এটা ওনাদের বাহানা। সংস্কার করলে তো একদিনই করতে পারতো, 1 মাসেই সব করতে পারতো, প্রস্তাবনাই আনতে পারতো, খালি আলোচনায় করতেছে, আলোচনায় চলে যাচ্ছে। বাংলাদেশে দেখেন, নির্বাচন ছাড়া একটা জাতির গণতন্ত্রের মূল চাবিকে রয়েছে নির্বাচন। 18 বছর যেই দেশে একটি নির্বাচন না হয়, মানুষ ভোট দিতে না পারে, আমাদের দেশের যাদের বয়স ছিল 15 বছর 14 বছর, তারা এখন 30 বছর হয়েছে, তারা ভোটের সিস্টেমই জানে না। তা ভোট দিয়ে একটি নির্বাচিত সরকার ক্ষমতা আসলেই তারা দেশ ঢেলে সাজাবে, তারা দেশের মনে করে প্রত্যেকটি আপনার কি বলে সংস্কার করবে। সংস্কার নিয়ে দেখেন, আমাদের বিএনপি কিন্তু আজ 3 বছর ধরে আমাদের তারেক রহমান সাহেব বলেছেন আমরা 31 দফা সংস্কার কিন্তু মাঠে আমরা এনেছি, সংস্কার দাবি কিন্তু আমরাই প্রথমে এনেছি। একটা নির্বাচিত সরকার যদি সংস্কার না করে সেটা গ্রহণযোগ্যতা কীভাবে, সেটা মানুষ কিভাবে মেনে নেবে? তো যে করে হোক বাংলাদেশকে নির্বাচনের দরকার, আর নির্বাচন না দিয়ে সরকারের ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। আপনি জানেন, সেনাপ্রধান তাকে স্পষ্ট করে বলে দিয়েছে আপনি ডিসেম্বরের পরে জানুয়ারিতে নতুন সরকার আসবে, আমরা ব্র্যাকে ফিরে যাব। আমরা এখানে পাবলিকের ডিউটি করতে আসি নাই। ভাই বলেছে পুলিশ প্রশাসন তাদের ডিউটি পালন করতেছে, তারা করতেছে না, করতে পারতেও আসে না। কেন পারতেছে না শোনেন, কিছুদিন আগে আইজিপি সাহেব বলেছিল কোনো আসামিকে ধরবেন না। তা আপনি কি মনে হয় শেখ হাসিনা একা অন্যায় করেছে? বাংলাদেশে হেলমেট বাহিনী কারাস,
ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, ওয়ার্ড কমিশনার, তারা যেভাবে গুলি করে রাস্তায় আমাদের ভাই বোনদেরকে মেরেছে, তারা ঢাকার আনাচে কাছে এখনও আছে। একজনকে ধরছে। এই যে এনসিপি বলেন এরা ছাত্ররা কি আন্দোলন করে শেখ হাসিনাকে ব্যান করো, ব্যান করো, ব্যান করার আগে তোমরা এতদিন কেন আন্দোলন করো না যে এদেরকে অ্যারেস্ট করো? হাজারো মামলা হয়েছে, হাজারো লোকের বিরুদ্ধে মামলা হয়েছে, একজনের অ্যারেস্ট করার জন্য আজ অব্দি প্রফেসর ইউনূস সাহেব বলে নাই এদেরকে অ্যারেস্ট করা হোক। হোম মিনিস্টার সাহেব একজনকে বলে অ্যারেস্ট করা হোক। এরা রাস্তায় ঘুরতে দিব্যি ঘুরতেছে মামলা নিয়ে সবাই। জাতির সাথে একটা সিনিমিনি খেলতেছে, শুধু কিভাবে টাইম কিল করা যায়, কিভাবে নতুন কোনো চক্রান্ত করা যায়। আমি আপনারা যদি মনে করেন কিনে যাই না, আমি মনে করি না যে প্রফেসর ইউনূস সাহেব একজন সাদা মানুষ। উনি সাদা মানুষ হলে ওনার অনেক কারিশমাই পর্যন্ত আমরা দেখতে পাতাম। জাতি ওনার একটা কারিশমাই পর্যন্ত দেখতে পায় নাই। ওনার প্রত্যেকটা কাজ হলো নীলনকশা। কিছুদিন ছাত্রদের দিয়ে একটা গেম খেলার চেষ্টা করেছে, লন্ডনে গিয়ে তাদের সাথে আলোচনা করে একটা জায়গায় এসে পৌঁছেছে। আবারও দেশে এসে আবারও দেখতে চেয়েছে, আরেকটা গেম খেলা শুরু করছে যে ইসলামিক দলগুলো নিয়ে কোনো গেম খেলা যায় কি না। আপনি যতই গেম খেলেন না কেন প্রফেসর ইউনূস সাহেব, বাংলাদেশের নির্বাচনের বিকল্প কোনো কিছু বাংলার জনগণ মেনে নেবে না। এটার বিকল্প কিছু নাইও। কারণ জনগণ রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্যে, রক্ত দিয়েছে ভোটের অধিকার বাস্তবায়নের জন্যে। শেখ হাসিনা পালাইছে, সে শেখ হাসিনার দুর্বলতা। সে যদি ক্ষমতা ছেড়ে একটা নির্বাচন দিত, বাংলাদেশের নির্বাচন হতো না, এই এনসিপির জন্ম হতো, এই ছাত্ররা কি ক্ষমতাতে বসতে পারতো? এই সুন্দর সুন্দর ডায়লগ দিচ্ছে। মুক্তিযুদ্ধরা কিন্তু রক্ত দিয়েছে, 30 লক্ষ মুক্তিযুদ্ধ মা বোন রক্ত দিয়েছিল। তারা কি এসে বলেছিল আমাদেরকে ক্ষমতা দিতে হবে, আমাদেরকে ভাগ দিতে হবে? বলেনি কিন্তু। ছাত্রদের মুখে শুনবেন নতুন বাংলাদেশ। বাংলাদেশ একটাই বাংলাদেশ। নতুন করে একটা স্বৈরাচার সরকারকে সকলে মিলে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি মাত্র। আমাদের কিন্তু এখনও আসল জিনিস কায়েম হয় নাই। আমাদের আসল জিনিস হলো গণতন্ত্র। যেই গণতন্ত্রের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটি মানুষ লড়েছে, সেইটা হচ্ছে ভোটের অধিকার। সেই ভোটটা যেদিন বাংলাদেশে হবে, সেদিন আমি মনে করি এই শেখ হাসিনা বিদায় করেছে, এটা সার্থকতা ফিরে পেয়েছে, বাংলার মানুষের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। আর রাশেদ খান, একটা প্রশ্ন যে মিস্টার জামানও বলবার চেষ্টা করছেন যে সরকার আসলে নির্বাচন করবার জন্য খুব একটা মানসিকভাবে আগ্রহী না। তার নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন অনেকেই তুলছেন, তার সক্ষমতা, আপনিও খানিকটা পুলিশ টুলি সহ নানা প্রসঙ্গে তুলেছেন। তাহলে ভবিষ্যৎ কি আসলে কি হবে? এবং অনেকেই মনে করছেন মিস্টার জামানের কথায় যেটা বোঝা যাচ্ছে, সরকারের একটা অংশ বাংলাদেশ একটা ভিন্ন ডিরেকশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং যেটা আমি বলছিলাম মিস্টার জামানকে, যে মোমেন্টামটা একটু ডিফিউজ হয়ে গেছে। ডিসেম্বরের দাবিটা ডিসেম্বরে না হয়ে যদি এটা এপ্রিল, যেটা চিফ ইলেকশন কমিশনার বলছেন আমরা ফেব্রুয়ারি থেকে এপ্রিল, মানে এপ্রিল এখন অনেকের মাথার মধ্যে আছে। নির্বাচন পরিষদ বলেছে আমরা ফুললি রেডি। হ্যাঁ, তো না আবার ওটাও বলেছেন ফেব্রুয়ারি এপ্রিলের কথা। তো সেই ক্ষেত্রে আসলে নির্বাচনটা আদৌ দেখেন আপনি? আমি আমার আগের বক্তব্যই ক্লিয়ার করেছি যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন হবে সেটা নিয়ে সন্দেহ সংশয় রয়েছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই মনে করেন যে সেটা কিছুটা বিএনপির দোষ, কিছুটা বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা, সব মিলিয়ে বিএনপি ডে বাই ডে সময় যত গড়াচ্ছে বিএনপি আসলে গ্রাউন্ডে তার যে ফুটপ্রিন্ট সেটা লুজ করছে, এবং একই সঙ্গে বিএনপি তার মিত্রদেরকেও ধীরে ধীরে হারাতে বসছে, এবং অন্য পক্ষ তারা রাজনৈতিকভাবে অনেক বেশি শক্তি সঞ্চয় করবার চেষ্টা করছে, জোটবদ্ধ হবার চেষ্টা করছে। সেটাও যদি আপনি একটু দেখেন, আমি শুরুতেই যেটা বলি, ভাই একটা দারুণ কথা বলেছে যে আওয়ামী লীগ ব্যান করার আন্দোলন হয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের মাফিয়া, যারা অপরাধী, যারা গণহত্যার সাথে জড়িত, আওয়ামী লীগ বলতে শুধুমাত্র আওয়ামী লীগের কর্মী না, আওয়ামী লীগ কিন্তু প্রশাসনকেও ছাত্রলীগের মাধ্যমে দখল করেছিল। যারা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করতো তাদেরকে বিভিন্নভাবে চাকরি দেওয়া, পুলিশের এসআইতে নিয়োগ দেওয়া, এই কাজগুলো কিন্তু হয়েছে। দলীয়করণ, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি, তাদেরকে অ্যারেস্ট করা হয়নি। অর্থাৎ এমনকি বলেই নয় অ্যারেস্ট করার জন্য, বলতেছে না। আপনি সেটাই বললেন যে অ্যারেস্ট করার কোনো আন্দোলনটা আসলে হয়নি, এটা একটা ব্যাপার। আমি আজকে এসে যেটি বলতে হচ্ছে, দুঃখজনক বলা আসলে উচিত না, তারপরেও না বললেই না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা অনেক প্রশংসা করছি, তার আন্তর্জাতিক খ্যাতি,
তিনি একজন আন্তর্জাতিক মানের খেলোয়াড়, যেটা তার এক ধরনের বক্তব্যেও কিন্তু এসেছে। তিনি নিজেই বলেছেন যে আমরা কিন্তু আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। এমনকি উপদেষ্টারা, বিশেষ করে প্রেস সচিব যেভাবে গল্প তৈরি করেন, খুব ভাল লাগে। মনে হয় যে এই বুঝি বাংলাদেশ আমেরিকা হয়ে গেল, এই বুঝি ইউরোপ হয়ে গেল। কিন্তু আমার কথা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস 11 মাসে কি এমন কারিশমা দেখিয়েছে 11 মাসে, যেটাকে কেন্দ্র করে আমরা ভাবতে পারি যে বাংলাদেশ হচ্ছে আগামীর সিঙ্গাপুর, বাংলাদেশ হবে মালয়েশিয়া, বাংলাদেশ হবে আমেরিকা, ইউরোপ, কানাডা। এ ধরনের কোনো কিছু এখনো পর্যন্ত আমার কাছে দৃশ্যমান না। হ্যাঁ, ব্যক্তি ইউনূসের অনেক সুনাম আছে, খ্যাতি আছে, কিন্তু সেইটাকে ব্যবহার করে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, বাংলাদেশের শিল্প বাণিজ্য, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন, বাংলাদেশের রাস্তাঘাটের উন্নয়ন, বিশেষ করে বাংলাদেশের মানুষের জীবিকার উন্নয়ন, সেই জায়গাগুলোতে আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন হয়েছে এখনো পর্যন্ত। দেখেন, আপনার কাছে তো উন্নয়ন দৃশ্যমান হতে হবে। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন বা আপনি যখন গাড়ি নিয়ে চলবেন বা বাসে উঠবেন, তখন যদি মনে হয় যে প্রচণ্ড জ্যাম, গাড়ির চাকা ঘুরতেছে না, তখন কি আপনার কাছে মনে হবে যে বাংলাদেশটা আসলে এগিয়ে যাচ্ছে? তখন আপনার চোখের সামনে কি থাকবে? এই লক্কর চক্কর মাখা আপনার বাস, ভাঙা গাড়ি, রাস্তা ভাঙাচোরা, কাদা, বালি, ধুলা, এগুলো যখন আপনার সামনে থাকবে, তখন ওই গুলশানের উন্নয়ন, বাড়িধারার উন্নয়ন, ধানমন্ডির উন্নয়ন আপনার কাছে কিন্তু দৃশ্যমান থাকবে না। তার মানে কি? তার মানে আমাদের উপদেষ্টারা যে মন্ত্রীপাড়ায় রয়েছেন সেই জায়গাটা সুন্দর, তারা বাংলোতে রয়েছেন। এখন তারা যদি মনে করেন যে পুরো বাংলাদেশই আসলে এইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস উন্নয়ন করতেছেন, তাহলে ভুল। আমরা যারা দূর থেকে পল্টনে এসে রাজনীতি করি, আমরা তো দেখি যে রাস্তায় যে ধরনের জ্যামজট, এইভাবে একটি দেশ চলতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি অন্তত সেই ডিসিপ্লিনটা বাংলাদেশে আনতে পারতেন যে আসলে কোন গাড়িগুলো রাস্তায় চলবে, মানুষ কিভাবে রাস্তায় চলবে, গাড়িগুলো কিভাবে চলবে, এখনো পর্যন্ত এই ট্রাফিক সমস্যা দূর করতে পারেনি। এই দৃশ্যমান ছোটোখাটো জিনিসগুলো করতে কি আপনার ঐক্যমতের প্রয়োজন হয়? এক। দ্বিতীয়ত, আপনি পুলিশের মধ্যে যারা অপরাধী ছিল, এত মানুষকে গুলি করে হত্যা করলো, দেখেন, মানে মাথায় গুলি করেছে, মগজটা উড়ে 10 হাত দূরে গিয়ে পড়েছে। এর বিচার কি আপনি করতে পেরেছেন? এর জন্য কি ঐক্যমত লাগবে যে বিচার করতে ঐক্যমত? আপনি বিচারকদেরকে স্বাধীনতা দিবেন, এর জন্য বিচার বিভাগের স্বাধীনতা, একটা আলাদা সচিবালয়, এটার জন্য কি ঐক্যমতের প্রয়োজন আছে? আপনি শুরু করেন না কাজটা। 11 মাসে যদি আপনি এই কাজটা শেষ করতে পারতেন, আজকে আমরা আপনাকে নিয়ে গর্ব করতে পারতাম। দ্বিতীয়ত, পুলিশ কমিশন, মানে পুলিশ কোনো বাহিনীর, দুঃখিত, কোনো দলের হয়ে কাজ করবে না। পুলিশ একটা স্বতন্ত্র বাহিনী হবে এবং রাষ্ট্রীয় বাহিনী। আপনাকে বুঝতে হবে যে রাষ্ট্র, আই থিঙ্ক আমার থেকে আপনি ভালো বুঝেন যে রাষ্ট্র কিন্তু সরকার থেকে অনেকটা আলাদা। একটা রাষ্ট্র, সরকার যে আসুক, রাষ্ট্র কিন্তু তার জায়গায় থাকবে। অর্থাৎ পুলিশ কি একটা রাষ্ট্রীয় বাহিনী। এই বাহিনী যে দল ক্ষমতায় আসুক তাকে সহযোগিতা করবে, কিন্তু ওই দল যদি অপরাধ করতে চায়, ওই দলকে সহযোগিতা করবে না। তো পুলিশকে এই ধরনের একটি বাহিনী হিসেবে আপনি তৈরি করবেন, এর জন্য ঐক্যমত লাগবে। সরকারকে সহযোগিতা করবে, দলের প্রতি পুলিশের তো কোনো দায় নেই, আসলে দায় নাই। এক্স্যাক্টলি। তার মানে এই যে একটি আপনি বাহিনী তৈরি করবেন, স্বতন্ত্র বাহিনী, রাষ্ট্রীয় বাহিনী, যারা আসলে সরকারকে সহযোগিতা করবে, মানে যে দল সরকারে আসবে। দেখেন, এই 11 মাসে যদি মোটামুটি দৃশ্যমান পরিবর্তন হতো, তাহলে মানুষ ওই যে শুরুতে বলছিল না অনেকে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর দেখতে চাই, এখন আমার মনে হয় না আর ওইভাবে কেউ বলছে যে আমরা 5 বছর দেখতে চাই। কারণটা কি? কারণ 11 মাস আসলে কম সময় না, যথেষ্ট সময়। একজন মানুষ আসলে কেমন, কি করতে পারেন, তার আসলে মিশন ভীষণ কেমন, সেটা মোটামুটি 11 মাসে বোঝা যায়। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভালো মানুষ, তার গ্রহণযোগ্যতা রয়েছে, সৎ মানুষ, পড়াশোনা রয়েছে, জ্ঞান রয়েছে, সব রয়েছে। কিন্তু বাংলাদেশের যে আসলে রাজনীতি, সেই রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি তার রয়েছে, এটা মানতে হবে। এক। দ্বিতীয়ত, তিনি যে টিমটা আসলে সিলেকশন করেছেন, আমি যতটুকু জানি প্রায় অর্ধেক, এই উপদেষ্টা পরিষদের মধ্যে প্রায় অর্ধেক উপদেষ্টা, মানে উপদেষ্টাদের প্যানেলের অর্ধেক প্রায় তিনি ঠিক করে নিয়েছেন নিজের মতন। দেখেন,
বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সংস্কারের জন্য কি আসলে ঐক্যমতের প্রয়োজন আছে? এখনো পর্যন্ত ঢাকা মেডিকেলে যদি আপনি যান, দেখবেন যে সেখানে আসলে পা ফেলার জায়গা নাই। সেইখানকার মানুষ আসলে চিকিৎসা পাচ্ছে না। যেখানে এত নোংরা, দুর্গন্ধ,